আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার আভাস। জলদস্যুদের হাত থেকে মুক্তির এক মাস পর দেশে ফিরল এমভি আবদুল্লাহ। 23 নাবিক ঘরে ফিরবেন আজ। বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করেও চাকরির ভাইভায় বঞ্চিত লাঞ্ছিত প্রতিবন্ধিতার শিকার মেধাবীরা। এবং 7 জেলায় ফের মাঝারি তাপপ্রবাহ। খরায় হবিগঞ্জে গভীর নলকূপেও পানি উঠছে না। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সফরে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও র্যাবের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা সহজ করার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ডোনাল্ড লুর ঢাকায় পৌঁছানোর কথা। তিনি ঢাকা ছাড়বেন আগামীকাল। এর আগে রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে যোগদানের কথা রয়েছে তার। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার 1 মাস পর দেশে ফিরেছে জাহাজ এমভি আবদুল্লাহ। গতকাল সন্ধ্যায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। আনুষ্ঠানিকতা শেষে জাহাজের 23 নাবিক বিকেলে পৌঁছাবেন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনালের জেটিতে। স্বজনদের সাথে সেখান থেকেই ফিরবেন নিজ নিজ বাড়ি। এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন আব্দুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় গতকাল রাতে নিশ্চিত করেছেন তাদের নিরাপদ নোঙরের কথা। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কবির গ্রুপের মালিকানাধীন এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিন পর 13 এপ্রিল জাহাজটি মুক্ত করা হয়। এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের কুতুবদিয়ায় পৌঁছায়। পরিচালনার জন্য নতুন 23 জন নাবিক এরই মধ্যে জাহাজটিতে উঠেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল করেও প্রতিবন্ধীর শিকার ব্যক্তিরা দেশে ভালো চাকরি পাচ্ছেন না। ইন্টারভিউ ভাইভা বোর্ডে শারীরিক জটিলতার কারণে হেনস্থার অভিযোগও ইদানিং করছেন তারা। জানিয়ে আছে হতাশা ও ক্ষোভ। প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের নিয়ে মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। নিজের দুর্ভাগ্যের কথা বলতে গিয়ে বারবার থমকে যাচ্ছিলেন আকাশ রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। এরপরেও 7 বছর ধরে খুঁজছেন চাকরি। কম্পিউটারে ভালো দক্ষতা আছে আকাশ রহমানের। বেশ কিছু চাকরির ইন্টারভিউতে লিখিত পরীক্ষা সহ সবকটি ধাপে ভালো ফলাফল করলেও শারীরিক অবস্থার কারণে ভাইবা বোর্ডে হেনস্থার শিকার হয়েছেন এমন অভিযোগ তার, যা একটি সভ্য দেশে কোনোভাবেই কাম্য হতে পারে না বলেও মনে করছেন তার মতো অন্যরাও। সবচেয়ে দুঃখী বিষয় কি, এসব জায়গায় রুম ভাড়া দিচ্ছি, ওরা আসলে আমাকে বের করতে যাচ্ছে, কারণ দেখেন যে আপনার এই জায়গাটায় দুর্বল আছে কিংবা এই কারণে আমরা আপনাকে নিচ্ছি না, কিন্তু আবার বের করতে জায়গা মানে সব না করে দিচ্ছে। কোটা ভিত্তিক কোনো সার্কুলারে লেখা থাকে না যেটা সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যারা তাদের শারীরিক যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে, যার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী তাকে কাজ দেওয়া। জয়ের একটাই জিনিস যে আমরা একটা সময় দেখব যে একটা ইনক্লুসিভ সোসাইটি। তবে আকাশ জাবেরি উজ্জ্বলদের মতো শিক্ষিত মেধাবীদের চাকরির সুযোগ করে দিচ্ছে অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। সমাজের এই মানুষদের নিয়ে নতুন ধারার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তাদের জন্য উপযোগী আইন নীতিমালা কর্মপরিকল্পনা সরকারের তরফ থেকে তৈরি করা, ভাতা নির্ভর কাজ দিয়ে কিন্তু তাদেরকে আমরা উন্নয়নের ধারায় আমরা আনতে পারব না। তাদের কর্মমুখী প্রশিক্ষণে তাদেরকে প্রশিক্ষিত করাতে হবে। পরিসংখ্যান বলছে দেশের মোট জনসংখ্যার 8 থেকে 10 ভাগ প্রতিবন্ধীর শিকার মানুষ এমন নানা জটিলতা রয়েছেন।
সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা তাদের বাদ দিয়ে সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। মেয়াদ শেষের আগে কারওয়ান বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর গুলশানে নগর ভবনে উত্তরের মেয়র ও কাউন্সিলরদের 4 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং জলাবদ্ধতা দূর করতে নগরীতে 10টি কুইক রেসপন্স টিম কাজ করবে বলে জানান উত্তরের মেয়র। মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নিজের সব উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন উত্তরের মেয়র। তিনি বলেন, 4 বছরে যা ভুল ত্রুটি হয়েছে এসবের দায়ভার তার নিজের। মেয়াদের বাকি 1 বছরে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খেলার মাঠ নির্মাণ, বিভিন্ন খাল পুনরুদ্ধার সহ বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি। কারওয়ান বাজারকে স্থানান্তর করা এটিও একটি বড় চ্যালেঞ্জ আমি হাতে নিয়েছি। আমি আশা করি এটিও আমরা পর্যায়ক্রমভাবে করতে পারবো। আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে আজকে যে বলতাম যে খালের পাশে রাস্তা হবে, অনেকে কিন্তু প্রশ্ন করে রাস্তা হবে কবে? রাস্তা কিন্তু শুরু হয়েছে, ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। দক্ষিণ খান কাজ কবে হবে? শুরু হয়ে গিয়েছে। লাইট কবে বসবে? শুরু হয়ে গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আতিক জানান, এ যাবৎকালে সিটি কর্পোরেশন নিয়ে যত ধরনের প্রতিবেদন হয়েছে তার সবকিছুই আমলে নিয়ে কাজ করেছেন তিনি। পরীক্ষা যে দেয়, রেজাল্ট কিন্তু দেয়, টিচাররা দেয়। সুতরাং আমরা পরীক্ষার মধ্যে আছি, আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি। পরীক্ষার ফলাফল আমাদের সাংবাদিক ভালো হচ্ছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। সবাই শুধু আমার চিন্তা করে, আমাদের চিন্তা করে না। এই আমার চিন্তা করে কিন্তু সব শেষ হয়ে গিয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশের 7 জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেলাগুলো হচ্ছে টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। প্রচন্ড খরায় পানির স্তর নেমে যাওয়ায় হবিগঞ্জে অচল হয়ে পড়েছে বহু নলকূপ। কোনো কোনো এলাকায় গভীর নলকূপে উঠছে না পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চৈত্র বৈশাখ খরার মৌসুমে সুনামগঞ্জের চুনারুঘাট উপজেলার বেশ কিছু এলাকার গভীর নলকূপে অস্বাভাবিকভাবে নিচে নেমে যায় পানির স্তর। গত 2 মাস থেকে এই অবস্থা আরও প্রকট আকার ধারণ করেছে। উপজেলার জুইরা, দেওরগাছ, ময়নাবাদ, ইনাতাবাদ, চাঁদপুর বস্তি, বাঘারুক সহ বেশ কয়েকটি ইউনিয়নের অগভীর নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে এসব অঞ্চলে দেখা দিয়েছে চরম সুপেয় পানির সংকট। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের। যারা মাটির গভীরে বোরিং করে পাম্প বসিয়েছেন তারা কিছুটা রক্ষা পাচ্ছেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রাইমারি স্কুল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে স্থানীয়দের। খুব কষ্ট করতেছি আজকাল 4 বছর ধরে পানির সেলুগুলা চালু হইলে পরে আমরা আর অত্র অঞ্চলের কোনো টিউবওয়েল থেকে পানি পাই না। জলাশয়গুলোকে ভরাটের পরিবর্তে এবং যেগুলো ভরাট হয়েছে সেগুলোকে খনন করে স্বাভাবিক অবস্থায় রাখতে হবে, তাহলে মাটির নিচে পানির ভারসাম্যটা রক্ষা হবে। ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানির সংকট দেখা দিয়েছে। এ সময় পানির সমস্যা দেখা দেয়। পানি সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন এই জনপ্রতিনিধি। সরকার যদি আমাদেরকে গভীর সাবমার্সিবল টিউবওয়েল এবং অগভীর সাবমার্সিবল টিউবওয়েল আমাদেরকে বরাদ্দ দেন, তাহলে আমরা জনগণকে আমরা এই সুখটুকু দিতে পারবো। শ্যালো মেশিনে পানি উত্তোলনের কারণে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পর্যাপ্ত পরিমাণ পানি ভূ অভ্যন্তর থেকে বোরো সিজনের ফসল উৎপাদনের জন্য উত্তোলন করা হয়। সেই জন্যে আমাদের যে 200 বা 250 ফিটের যে লেয়ার, এই স্তর থেকে
প্রচুর পরিমাণ পানি উত্তোলনের জন্য এই স্তরটা হচ্ছে পানি শূন্যতা একটা বিরাজ করে। বছরের প্রথম থেকেই 70 থেকে 80 ফুট পর্যন্ত পাইপ বসিয়ে গভীর নলকূপ স্থাপন করায় পানির স্তর নামতে শুরু করে। 40 থেকে 50 ফুট পর্যন্ত এ স্তর নেমে যাওয়ায় এসব অঞ্চলে হাতে চালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। এই অবস্থায় খাবার পানির সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশের মানুষের সরকারি সেবা পাওয়া সহজ হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। রাজধানীর শ্যামলীতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, সাধারণ মানুষের সেবায় যার যার উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আহমদ হোসেন। ইরি বড় ধান কাটা মৌসুমকে সামনে রেখে পরিত্যক্ত বস্তা দিয়ে ত্রিপল তৈরিতে ব্যস্ত ভৈরবের কারিগররা। তাদের তৈরি বিশেষ এই ত্রিপল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় নারীরা বস্তা দিয়ে এ ত্রিপল তৈরি করে সংসারে এনেছেন সচ্ছলতা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লার পাঠানো তথ্যচিত্রে আশিকুর রহমানের ডেস্ক রিপোর্ট। ত্রিপল তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছে ভৈরবের কালীপুর গ্রাম। নাম কালীপুর হলেও বর্তমানে ত্রিপলের গ্রাম নামেই পরিচিত। এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে গ্রামের 10,000-এর বেশি মানুষের। এদের অধিকাংশই নারী। বিভিন্ন মিল কারখানার পরিত্যক্ত বস্তা কেটে ছেটে ও সেলাই করে তৈরি হচ্ছে ত্রিপল। ধান মারাই, রোদে শুকানো ও বৃষ্টি থেকে ফসলকে রক্ষায় এই ত্রিপল ব্যবহার করেন কৃষকরা। গ্রামের প্রায় 80% মানুষই কোনো না কোনোভাবে এই ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত। ফলে এলাকার প্রতিটি বাড়িতেই চলে ত্রিপল তৈরির কাজ। খালি বস্তা প্রথমে পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয়, পরে মাপ মতো কেটে ও সেলাই করে তৈরি হয় ত্রিপল। প্রতিদিন 300 থেকে 350 বস্তা আমরা বানাইতে পারি। 2-250 টাকা আমরা রুজি করি, সারাদিন পরিশ্রম কাম করি। 15 বছর ধরে কাজ করতেছি। গত বছর ইনশাল্লাহ আমরা 10-12 লাখ টাকা পেয়েছি। আশা করি বছর আরো বেশি পাবো। আমার আব্বাও করতো, আমিও করি। বর্তমানে আমার 30-35 জন কারিগর আছে। সরকার যদি আমাদেরকে এই ত্রিপল শিল্পের মাধ্যমে যদি ব্যাংক লোন দিত, তাহলে আমরা আরো অনেক উন্নতি করতে পারতাম। এই অঞ্চলে বোরো ও আমন এই দুই মৌসুমে ধানের আবাদ বেশি হয়, তাই ফাগুন মাস থেকে ত্রিপল তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েন কালীপুর গ্রামের প্রতিটি পরিবার। চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাল বেশি, বিশেষ করে সিলেট অঞ্চলে মাল আমরা বেশি আমাদের কাজটা বেশি করে করতে হয়, 24 ঘন্টা করতে হয়। মাল আমরা 24 ঘন্টা তৈরি করি। আমাদের বিভিন্ন কারিগর আছে, মহিলা পুরুষ মিলে আমাদের এই ব্যবসাটা। 1990 সালের দিকে এখানে এ ব্যবসার প্রসার ঘটে। ধানের আবাদের সাথে এই শিল্পের সম্পর্ক থাকায় দিন দিন বাড়ছে ত্রিপলের আবাদ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে প্যারাটেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে আজ দুপুরে। বিসিবিতে স্ট্যান্ড বাই ক্রিকেটার সহ 18 সদস্যের তালিকা দিতে পারে ক্রিকেট বোর্ড। দলে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলা ক্রিকেটারদের মধ্যে থেকে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিনের ইনজুরির অবস্থা জানতেই নাম ঘোষণায় দেরি করে। যদি তিনি খেলতে না পারেন তবে বিবেচনায় রাখা হয়েছে পেসার হাসান মাহমুদকে। এছাড়া ওপেনিংয়ে লিটন দাসের ফর্মহীনতা নিয়ে কিছুটা চিন্তিত টিম ম্যানেজমেন্ট। সে কথা মাথায় রেখে চমক হিসেবে মেহেদী হাসান মিরাজকেও বিশ্বকাপ দলে রাখতে পারেন নির্বাচকরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনার আভাস। জলদস্যুদের হাত থেকে মুক্তির 1 মাস পর দেশে ফিরল এমভি আব্দুল্লাহ। 23 নাবিক ঘরে ফিরবেন আজ। বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করেও চাকরির ভাইভায় বঞ্চিত লাঞ্ছিত প্রতিবন্ধিতার শিকার মেধাবীরা। এবং 7 জেলায় ফের মাঝারি তাপপ্রবাহ। খরায় হবিগঞ্জে গভীর নলকূপেও পানি উঠছে না।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।